নমস্কার, আমি সৃজিতা। আপনাদের সবাইকে ফিল্ম ম্যাজিক প্রেজেন্টস গল্পের আসরে স্বাগত। আমাদের আজকের গল্পের নাম বুমের্যাং। লেখক মঞ্জিল সেন। পরিচালনায় ডক্টর অরিন্দম ব্যানার্জি। শ্রেষ্ঠ চরিত্রে অমিতাভ, দিব্যেন্দু, বিরূপাক্ষ ও বিষ্ণু শর্মা। শুরু হচ্ছে বুমের্যাং। অনেকদিন পর হঠাৎ অমিতাভর চিঠি পেয়ে দিব্যেন্দু বেশ অবাকই হলো। অমিতাভ ওকে আগামী রবিবার সন্ধে 7টায় গ্রিন ভ্যালি রেস্তোরাঁয় দেখা করতে বলেছে। জরুরি দরকার। দিব্যেন্দুর মন কয়েক বছর পেছনে হারিয়ে গেল। কলেজ জীবনে ওরা দুজনে ছিল হরিহর আত্মা, অথচ দুজনের মধ্যে সামাজিক ব্যবধান ছিল যথেষ্ট। অমিতাভ মস্ত বড়লোক বাড়ির একমাত্র ছেলে। কলকাতার বেশ কয়েক মাইল দূরে পলাশপুরে ওদের প্রকাণ্ড দালান বাড়ি দেখে হকচকিয়ে গিয়েছিল দিব্যেন্দু। একটা নামী হোস্টেলে থেকে অমিতাভ পড়াশোনা করত। ছুটি ছাটায় পলাশপুর চলে যেত। কলকাতায় নাকি ওর ভালোই লাগতো না। ভালো ক্রিকেট খেলতো, কলেজের ক্যাপ্টেন হয়েছিল। সেই সুবাদে আর পোশাক পরিচ্ছদের পারিপাট্যে খুব অল্প দিনেই অমিতাভ হয়ে উঠেছিল ছাত্রমহলে প্রিয় পাত্র। দিব্যেন্দু সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। ওকে পরিশ্রম করে বড় হতে হবে, এই ধারণাটা ওর বাবা মা ছোটবেলা থেকেই ওর মনে ঢুকিয়ে দিয়েছিল। স্কুলে বরাবর ভালো রেজাল্ট করে 4টে লেটার নিয়ে ও শেষ ধাপ ডিঙিয়েছিল। অমিতাভর টাকা পয়সার অভাব ছিল না, আর দিব্যেন্দুর ছিল না আত্মপ্রত্যয়ের অভাব। দুজনের মধ্যে অনেক বিষয়ে ঘোর অমিল থাকলেও কেমন করে যে মনের মিল হয়ে গেল সেটাই বেশ আশ্চর্য। অমিতাভ মাঝে মধ্যেই দিব্যেন্দুকে তার দেশের বাড়িতে নিয়ে যেত। বলতে গেলে প্রায় বগল দাবা করেই নিয়ে যেত। কোনো ওজোর আপত্তি গ্রাহ্য করেনি সে। পলাশপুরের প্রকাণ্ড বাড়িতে শুধু অমিতাভর বাবা আর এক বিধবা পিসি একদল ঝি চাকর নিয়ে বাস করতেন। অমিতাভর বন্ধু বলে দিব্যেন্দুও যেন ওই বাড়ির একজন হয়ে উঠেছিল। অমিতাভর ব্যক্তিগত অনেক ব্যাপারেই ও হয়ে উঠেছিল ওর প্রধান উপদেষ্টা। আপনা থেকেই যেন একটা দায়িত্ব পড়তে গিয়েছিল। কলেজের শেষ বছরে পরীক্ষার ঠিক মুখে মাত্র 1 মাসের ব্যবধানে প্রথমে অমিতাভর বাবা, তারপর পিসি এক এক করে মারা গেলেন। অমিতাভর আর পরীক্ষা দেওয়া হলো না। দিব্যেন্দু এই আকস্মিক ঘটনায় খুব দুঃখ পেয়েছিল। তারপরই অমিতাভর কি যেন একটা হলো। পলাশপুর ছেড়ে চলে গেল ও। মাঝে মাঝে দিব্যেন্দু ওর চিঠি পেয়েছে, খুব সংক্ষিপ্ত চিঠি ভারতবর্ষের নানান তীর্থস্থান থেকে। তারপর একসময় সেই চিঠিও বন্ধ হয়ে গেল। সে আজ থেকে প্রায় 8 বছর আগেকার কথা। ইতিমধ্যেই দিব্যেন্দু সিএ পাশ করে চার্টার অ্যাকাউন্টেন্ট হয়েছে। একটা বড় প্রতিষ্ঠানে ও কর্মজীবন শুরু করেছিল। বছর 1.5 হলো নিজে ফার্ম করেছে। অল্প দিনের মধ্যেই ওর প্রতিষ্ঠানের নাম চারদিকে ছড়িয়ে পড়েছে। বিস্তর কাজ। এ সব কিছুর মূলেই আছে দিব্যেন্দুর উদ্যম, আত্মবিশ্বাস, আদর্শবোধ আর নিষ্ঠা। ইংরেজিতে যাকে বলে সেলফ মেড ম্যান, দিব্যেন্দু হলো তাই। ঘড়িতে 7টা বাজার একটু আগেই দিব্যেন্দু গ্রিন ভ্যালিতে পৌঁছে গেল। মনে মনে ও একটা উত্তেজনা অনুভব না করে পারছিল না। অমিতাভর প্রতি ওর একটা আলাদা আন্তরিক ভালোবাসা আর দায়িত্ববোধ যেন মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। অমিতাভ এলো 7টা 10-এ। ওকে দেখে চমকে উঠল দিব্যেন্দু। অমিতাভর ফর্সা রং তামাটে হয়ে গেছে, মুখে কালো ছোপ পড়েছে। সত্যিকারের সুপুরুষ বলতে যা বোঝায় তাই ছিল অমিতাভ। ফিটফাট পোশাকে আরও সুদর্শন দেখাতো তাকে। সেই মানুষটার চেহারাই শুধু বদলে যায়নি, পোশাকের পারিপাট্যও ঘুঁচেছে। ঢিলে ঢালা পোশাক, এখানে ওখানে কুঁচকে আছে। সব মিলিয়ে 8 বছর আগেকার অমিতাভর ওপর এ যেন এক দিন ছায়া নেমে এসেছে। অমিতাভই প্রথম কথা বলল। একটা চেয়ার টেনে দিব্যেন্দুর মুখোমুখি বসতে বসতে বলল, তুই কতক্ষণ? ওই তো মিনিট 15। দিব্যেন্দু জবাব দিল, আমার একটু দেরি হয়ে গেল, আসলে জ্যামে পড়েছিলাম। একটু কৈফিয়তের সুরে অমিতাভ বলল। তারপরই প্রসঙ্গ পাল্টে প্রশ্ন করল, খুব রেগে আছিস তো আমার ওপর? তোর সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি বলে? আমার খুব আমার খুব অন্যায় হয়ে গেছে রে। তুই আমাকে এবারের মতো ক্ষমা করে দে। ওর কথার ধরনে দিব্যেন্দু হেসে ফেলল। তারপর বলল, ও সব কথা ছাড়। 8 বছর পর তোর সাথে দেখা, কেমন আছিস বল? দাঁড়া, তার আগে কিছু খাবার দিতে বলি। একজন ওয়েটারকে ডেকে অমিতাভ খাবারের অর্ডার দিল। দিব্যেন্দুর জন্যই বেশি, নিজের জন্য সামান্য।
আমি অগ্নিমান্দ রোগে ভুগছি। অমিতাভ একটু হাসবার চেষ্টা করলো। একদম খিদে হয় না। ও চিকিৎসা করলেই সেরে যাবে। দিব্যেন্দু উদ্বিগ্ন কণ্ঠে বলল, কোন ডাক্তার দেখছেন রে? এ রোগ সারানো কোনো ডাক্তারের কর্ম নয়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অমিতাভ জবাব দিল, সেই জন্যই তোর সঙ্গে পরামর্শ করতে চাই। তুই আমার অকৃত্রিম বন্ধু। এ ব্যাপারে যদি তুই আমাকে সাহায্য না করিস তবে। কি আবল তাবল বকছিস? দিব্যেন্দু ওকে প্রায় ধমকে থামিয়ে দিল। তোর দরকারে আমি তোর পাশে থাকবো না এমন চিন্তা তোর মাথায় এলো কি করে? যাক, যাক, আমি নিশ্চিন্ত হলাম। অমিতাভর মুখে ফুটে উঠল স্বস্তির ছায়া। আমার কাহিনী শুরু করার আগে তোকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, বিরূপাক্ষ চক্রবর্তীর নাম শুনেছিস? বিরূপাক্ষ চক্রবর্তী? দিব্যেন্দু ভুরু কুঁচকে কি যেন একটা মনে করবার চেষ্টা করলো, তারপর বলল, কিছুদিন আগে খবরের কাগজে ওই নামটা নিয়ে খুব শোরগোল উঠেছিল। ভদ্রলোক নাকি দৈব শক্তি অর্জন করেছিলেন, সত্যিকারের ক্ষমতাধারী, একটা ক্রিমিনাল কেসেও জড়িয়ে পড়েছিল, কিন্তু প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়েছিলেন। যে পুলিশ অফিসারের হাতে কেসটা ছিল, ওই মামলার পর হঠাৎ তিনি মারা যান। শুনলাম নাকি ইন্সপেক্টরের বয়স ওই 35 বছর মতো হয়েছিল, ডাক্তারি মতে হার্ট ফেলিয়ার। তুই কি সেই ভদ্রলোকের কথা বলছিস? হ্যাঁ। অমিতাভ জবাব দিল, ভালোই হলো, ব্যাকগ্রাউন্ডটা তোর জানাই আছে, আমাকে আর নতুন করে বলতে হবে না। এই বিরূপাক্ষ চক্রবর্তী আমার জীবনটা বিস্ময় করে তুলেছে দিব্যেন্দু। তুই শুনলে অবাক হবি, 3 মাস সে পলাশপুরে আমার ওখানেই ছিল। কেন? দিব্যেন্দু অবাক না হয়ে পারে না। আমি বরং গোড়া থেকেই শুরু করি। ওয়েটার টেবিলে খাবার সাজিয়ে দিয়েছিল। একটা চামচ দিয়ে নিজের প্লেটে খাবার নাড়াচাড়া করতে করতে অমিতাভ বলল, বাবা আর পিসিমাকে হারিয়ে আমি ভীষণ আঘাত পেয়েছিলাম। মনে হয়েছিল মনে হয়েছিল জীবনে আর কোনো অবলম্বন নেই। বাবা যা টাকা পয়সা রেখে গিয়েছিলেন তা আমার পক্ষে শুধু পর্যাপ্তই নয়, অপর্যাপ্ত ছিল। কিন্তু আমার নিশ্চিন্ত আরামের এই জীবনে কেমন জানি একটা বিতৃষ্ণা এলো, জানিস। আমি বেরিয়ে পড়লাম, নানান তীর্থে ঘুরলাম, কিন্তু কিছুতেই কিছুতেই মনে শান্তি পেলাম না। গত 8 বছর খ্যাপার মতো আমি পরশ পাথর খুঁজে বেরিয়েছি। আমার পরশ পাথরটা অবশ্য আমার পরশ পাথরটা হলো আমার মনের শান্তি। সাধু সন্ন্যাসীদের চেলাগিরি থেকে শুরু করে আমি কি না কি করেছি, কিন্তু শান্তি কিছুতেই পেলাম না, জানিস। দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল। শেষের 2 বছর আমি পুরীতে ছিলাম, কিন্তু সমুদ্র আমাকে আমাকে শান্তি দিতে পারলো না। একদিন অমাবস্যার রাতে নির্জন সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আমি ভাবছিলাম, এ জীবনের ইতি টানলে কেমন হয়। হঠাৎ সেই ইচ্ছেটা আমার মধ্যে প্রবল হয়ে দেখা দিল। হয়তো 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 আর একটু হলেই আমি সমুদ্রে ঝাঁপ দিতাম। ঠিক সেই মুহূর্তে কাঁধে একজনের স্পর্শে আমি চমকে উঠলাম। পাশ থেকে সেই একজন বলে উঠলেন, এইভাবে জীবন শেষ করলে কি আর শান্তি পাবেন? নরক যন্ত্রণা সম্বন্ধে কোনো ধারণা আছে আপনার? আত্মহত্যা করলে সেখানে গিয়ে তো পচতেই হবে। সেই ভদ্রলোকই হলেন বিরূপাক্ষ চক্রবর্তী। তিনি আমার সঙ্গে আমার হোটেলে এলেন। আমি আমার মধ্যে ভীষণ একটা পরিবর্তন অনুভব করতে লাগলাম। বিরূপাক্ষর উপস্থিতি আর তার সান্নিধ্য আমাকে কেমন জানি একটা আচ্ছন্ন করে ফেললো, জানিস। মনের অবসাদ, অশান্তি জাদুমন্ত্র বলে কেমন জানি দূর হয়ে গেল। আমি যে আত্মহত্যার কথা ভাবছিলাম তা ভদ্রলোক কেমন করে জানি বুঝতে পারলেন, সে কথা ভেবেও আমি বেশ আশ্চর্য হলাম। ভদ্রলোক নিশ্চয়ই সম্মোহন বিদ্যা জানেন, তাই তোর মনের অস্থিরতা বুঝতে অসুবিধা হয়নি। শুধু সম্মোহন বিদ্যা হলে তো কোনো কথাই ছিল না। অমিতাভ ম্লান হাসি হাসল।
আমার ধারণা লোকটার ওপর শয়তান ভর করেছে, কিংবা সে নিজেই শয়তানের দূত। যাক সে কথা। বিরূপাক্ষ পরের দিনই হোটেলে আমার ঘরে এসে উঠলেন। আমি কোনো আপত্তি করলাম না, ইভেন করতে পারলাম না। বিশ্বাস কর দিব্যেন্দু, ভদ্রলোকের আচরণ আর কথাবার্তায় এতটুকু এতটুকু খুঁত আমার চোখে পড়েনি। বরং আমার মন কেমন জানি হালকা হতে শুরু করলো, জানিস। ভদ্রলোকের বাকপটুত্ব অসাধারণ। দর্শন, ইতিহাস, ধর্ম, সামাজিক সমস্যা সব কিছুতেই তার অগাধ জ্ঞান। শ্রোতাকে মন্ত্রমুগ্ধ করার মতো আশ্চর্য ক্ষমতা ভদ্রলোকের। অদ্ভুত অদ্ভুত সে আকর্ষণীয় ক্ষমতা। বিরূপাক্ষের সব খরচা আমিই মিটিয়ে দিচ্ছিলাম। ওর হাবে ভাবে মনে হতো ওটা যেন ওর ন্যায়সঙ্গত দাবি। তবে মিথ্যে বলবো না, ওর সান্নিধ্য এবং কথাবার্তার গুণে আমি আবার নিজের পুরনো সত্তা ফিরে পাচ্ছিলাম। মনের সমস্ত অবসাদ যেন ঝোড়ো হাওয়ার মতো এলোমেলো হয়ে উড়ে যাচ্ছিল। তারপর আমি পলাশপুর ফিরলাম। আমার সঙ্গে এলেন বিরূপাক্ষ চক্রবর্তী। বিরূপাক্ষ বেশ জাঁকিয়েই বসেছিলেন। প্রয়োজন মতো আমার কাছ থেকে টাকা চেয়ে নিতেন, তবে একসঙ্গে কখনো বেশি নেননি। কিন্তু তারপরেই আমি প্রথম ধাক্কাটা খেলাম। দর্জি থেকে শুরু করে নানান দোকান থেকে আমার কাছে মোটা বিল আসতে শুরু করলো, সবই ওই বিরূপাক্ষের সৌজন্যে। ইতিমধ্যে আমি তার প্রভাব কাটিয়ে উঠবার চেষ্টা করছি এবং অনেকটা সফলও হয়েছি। ঠিক এমন সময় আমার ব্যাংকের ম্যানেজার আমাকে একবার দেখা করতে অনুরোধ করলো। হ্যাঁ, আমি গেলাম। ম্যানেজার একটু সংকোচের সঙ্গে জানালেন, সম্প্রতি নাকি আমার কয়েকটা চেকের সই সম্বন্ধে তার মনে সন্দেহ জেগেছে। কিন্তু আমি একজন ক্লায়েন্ট, তাই তিনি চেকগুলো বাতিল করেননি। তিনি আমাকে কার্ডে নতুন করে একবার সই করতে অনুরোধ করলেন। আমিও তার কথা মতো নতুন করে একটা সই করলাম। পরে যে চেকগুলো সম্বন্ধে ম্যানেজার সন্দেহ করেছিলেন, তার একটা আমি দেখতে চাইলাম। 3 দিন আগের একটা চেক ম্যানেজার আমার হাতে তুলে দিলেন। টাকার অঙ্ক বেশি নয়, ওই 100 টাকার মতো হবে। কিন্তু সইটা আমার মতো হলেও দিব্যেন্দু, সইটা আমার ছিল না। কারণ 3 দিন আগে আমি কোনো চেকই কাটিনি। বিরূপাক্ষই যে আমার সই জাল করে ব্যাংকের থেকে টাকা তুলছেন, সেই বিষয়ে আমার মনে কোনো সন্দেহ ছিল না। বিরূপাক্ষ একসঙ্গে কখনো মোটা টাকা তোলেননি, অল্প টাকা। এবং আমার মতো একজন দামি ক্লায়েন্ট, তাই ব্যাংক ম্যানেজারও চেক ফেরত দিতে দ্বিধা করবেন না, এই মনস্তত্ত্বের ওপর নির্ভর করেই তিনি এসব কাজ করছিলেন। আমি উপলব্ধি করলাম ভদ্রলোকের কবল থেকে এবার আমার মুক্তি পাওয়াটা দরকার। আরও 2টো ঘটনা আমার মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল রে। তুই তো জানিস, আমাদের বাড়িতে ঝি চাকরের সংখ্যা কম নয়, আর এরা সবাই অনেক দিন ধরে আছে। আমি তাদের কাউকে ছাড়াইনি। ওরা গরিব মানুষ, আর আমার তো আর টাকার অভাব নেই, তাই যে যেমন ছিল তেমনই আছে। কিন্তু আমি লক্ষ্য করলাম বিরূপাক্ষ বিরূপাক্ষ ওদের ওপরে একটা প্রভাব বিস্তার করে ফেলেছে, যেন তিনি এই বাড়ির কর্তা আর ওরা বিরূপাক্ষের হুকুমের দাস। দ্বিতীয় যে ঘটনাটা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, তা হলো বিরূপাক্ষকে আমি প্রায়ই দেখতাম পুরনো কিসব পুঁথি নিয়ে ও মগ্ন হয়ে থাকতো। আমি একদিন কৌতূহলী হয়ে একটা বই উল্টে পাল্টে দেখছিলাম। তালপাতার পুঁথির মলাটের ওপর নীল কালিতে মোটা অক্ষরে লেখা প্রেত সিদ্ধের গুপ্ত মন্ত্র, আর একটা বিবর্ণ ছবি। বিবর্ণ হলেও ছবিটা ভয়াবহ। একটা মূর্তি লম্বা লম্বা হাত বাড়িয়ে সামান্য ঝুঁকে রয়েছে, যেন কাউকে অনুসরণ করছে। তার চোখ দুটো হিংস্র,
মাথায় দুটো শিং আর গায়ে গায়ে আলখাল্লার মতো পোশাক। ছবিটির দিকে তাকিয়ে আমি শিউরে উঠেছিলাম। ম- মনে হয়েছিল শয়তানিতে শয়তানিতে ভরা দুটো জীবন্ত চোখ যেন আ- আমার দিকে আমার দিকে তাকিয়ে আছে। পুরো বইটা পুরো বইটা পালিতে লেখা, পাতায় পাতায় শ্লোক। আর তুই জানিস যে আমি পালি অল্প অল্প জানি, কিন্তু এই পুঁথির পাঠোদ্ধার করা আমার পক্ষে সম্ভব হয়নি। তবে একটা কথা বুঝেছিলাম, শ্লোকগুলো কোনো দেবতার উদ্দেশ্যে নয়, বরং শয়তানের উদ্দেশ্যে বলেই আমার মনে হয়েছিল। সবচেয়ে বড় কথা, বইটা হাতে নিয়েই আমার আমার সমস্ত শরীরে কেমন জানি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, জানিস। যা হোক, ব্যাংকের ব্যাপার নিয়ে বিরূপাক্ষের সঙ্গে আমি কথা বললাম। তাকে জানালাম এই ঘটনার পর তাকে এ বাড়িতে রাখা আমি আর অ্যালাউ করতে পারি না। বিরূপাক্ষ আমার কথা চুপ করে শুনলেন, কোনো প্রতিবাদ করলেন না। পরের দিন সকালেই তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন। তবে একটা কথা আমি স্বীকার করব, আমার অশান্ত মনে তিনি শান্তি ফিরিয়ে এনেছিলেন। তার মধ্যে আমি একটা অদ্ভুত ক্ষমতা অনুভব করেছিলাম। যাবার আগে আমার কপাল স্পর্শ করে ভদ্রলোক কি সব মন্ত্র উচ্চারণ করেছিলেন। আমাকে বলেছিলেন আমার মনে আবার যাতে অশান্তি না আসে, তার জন্যই নাকি তিনি প্রার্থনা করলেন। এই ঘটনার দিন 15 পরে আমি তার কাছ থেকে একটা চিঠি পেলাম। চিঠিতে তিনি লিখেছিলেন মাসখানেকের জন্য তিনি কলকাতার বাইরে যাচ্ছেন। এই চিঠির সঙ্গে আরো একটা কাগজ ছিল। কাগজে আঁকা একটা ছবির ধার ঘেঁষে কাঁচি দিয়ে কাটলে যেমনটি হয় তেমন একটা ছবির নকশা। ছবিটি একটা মূর্তির। তালপাতার পুঁথি মলাটে যে ভয়াবহ ছবি ছিল, হুবহু সেই ছবির নকল। তবে তবে আরো স্পষ্ট আর বীভৎসভাবে রং করা। বিরূপাক্ষ চিঠিতে লিখেছিলেন এই ছবিটি খুব শক্তিশালী, এক পুরুষের ভাবরূপ। আমার ছন্নছাড়া জীবন সুসংহত করতে এই ছবিটি নাকি আমাকে সাহায্য করবে। ওটা কপালে ঠেকিয়ে একটা মন্ত্র উচ্চারণ করতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল। দিব্যেন্দু, তুই বিশ্বাস কর, আমি নিজের শক্তি যেন হারিয়ে ফেলেছিলাম। কোনো এক অদৃশ্য শক্তির প্রেরণায় ওটা আমি কপালে ঠেকিয়ে মন্ত্র উচ্চারণ করেছিলাম। কি সেই মন্ত্র? দিব্যেন্দু কৌতূহলী হয়ে প্রশ্ন করল। সেও এক অদ্ভুত ব্যাপার। অমিতাভ জবাব দিল। আমি ওটা পরে কিছুতেই মনে করতে পারিনি। ওই কাটা কাগজের নকশাটাও পরের দিন আমি আর খুঁজে পাইনি। অথচ আমার স্পষ্ট মনে আছে ওটা আমি আমার ডায়েরির মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। তারপর থেকেই তারপর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছে। অমিতাভ যেন দম নেওয়ার জন্য থামল। কি অদ্ভুত ঘটনা? দিব্যেন্দু বেশ উৎসুক হয়ে উঠেছে। সেই রাত থেকেই অন্ধকারে আনাচে কানাচে আমি আমি অস্পষ্ট সব ছায়ামূর্তি দেখছি। ঘরে, বাগানে, রাস্তায়, সর্বত্র ওরা যেন আমাকে অনুসরণ করছে, কিংবা অন্ধকারে আড়াল থেকে আমার ওপর লক্ষ্য রাখছে। বিরূপাক্ষ যে ছবির নকশাটা পাঠিয়েছিল, ছায়ামূর্তিগুলো অবিকল সেই রকম দেখতে। এক কথায় ভয়াবহ। যত যত দিন যাচ্ছে ছায়াগুলো যেন ততই ততই স্পষ্ট হয়ে উঠছে। আচমকা ওরা ওরা এসে হাজির হয়। কখন কখন ওরা কোথা থেকে আসবে তা আগে থেকে বোঝার কোনো উপায় নেই, বিশ্বাস কর। তবে রাত্রের দিকে ওদেরকে বেশি দেখা যায়। একটা অদ্ভুত ভয়াবহ পরিবেশের মধ্যে আমি বাস করছি। কতদিন ধরে এগুলো ঘটছে? আগামীকাল 1 মাস পূর্ণ হবে। তুই তুই নিশ্চয়ই ভাবছিস আমার মাথার ঠিক নেই, বল? না, তা মনে করছি না। তোর মাথা ঠিকই আছে, কিন্তু তুই ওখান থেকে চলে আয় না। আমার এখানে থাকতে তো তোর আপত্তি হবার কারণ নেই। তোর বাড়িতে ওই অভিশপ্ত ছায়াগুলোকে টেনে আনতে বলছিস? না, তা হয় না দিব্যেন্দু। তাছাড়া তাছাড়া আমি অন্যখানে গিয়েও দেখেছি ওরা আমাকে ছাড়ে না। যেখানেই যাই না কেন ওরা আমাকে অনুসরণ করবেই।
এই জন্যই কি তোর খাওয়া দাওয়ায় রুচি নেই? হ্যাঁ, হ্যাঁ, চোখেও ঘুম নেই আমার। একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যে অমিতাভর দিন কাটছে তা বুঝতে দিব্যেন্দুর কষ্ট হলো না। ও সাহস দিয়ে বলল, তুই চিন্তা করিস না অমিতাভ, আমি তোর পাশে আছি। এবার থেকে বিরূপাক্ষকে দুজনের সঙ্গে মোকাবিলা করতে হবে। হ্যাঁ, তুই তুই আমাকে বাঁচালি ভাই, তুই সত্যিই আমাকে বাঁচালি। আহ, কিভাবে যে আমার দিন কাটছে রে, আমি তোকে বলে বোঝাতে পারবো না। দিনের বেলা সূর্যের আলো, মানুষজন, গাড়ি ঘোড়া, সে এক আলাদা জগৎ। কিন্তু সন্ধ্যের পর থেকেই এক বিভীষিকার রাজত্ব। ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা যাক। দিব্যেন্দু চিন্তিত মুখে বলল, বিরূপাক্ষ সেই ছবি পাঠাবার পর থেকেই তুই সেই ছবির হুবহু ছায়া দেখতে শুরু করেছিস। হতে পারে ভদ্রলোক সম্মোহনবিদ্যায় পারদর্শী, তোকে সম্মোহিত করে ভয় দেখাচ্ছেন। তা হতে পারে, কিন্তু ওর হাত থেকে নিষ্কৃতি পাবার পথ আমি খুঁজে পাচ্ছি না। পথ পাওয়া যাবেই। কেউ যদি একটা বাঁধন দিতে পারে, অন্য কেউ সেটা খুলতে পারবেই। অমিতাভ অনুনয় সুরে বলল, দিব্যেন্দু, আজ আমার সঙ্গে তুই পলাশপুর যাবি? এখন? হ্যাঁ, গাড়িতে ঘন্টা তিনেক লাগবে। এখন রওনা হলে রাত রাত 12টার আগেই পৌঁছে যাব। রোজ রাতে ওই সময় আমার বাগানে ওই ছায়ামূর্তিগুলোকে আমি নড়াচড়া করতে দেখি। আমি আমি তোকেও দেখাতে চাই যে আমি সত্যি দেখছি। আমার 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 কোনো দৃষ্টিভ্রম হচ্ছে না। আজই তার পরীক্ষা হয়ে যাবে। বেশ, আমি রাজি। তবে আমাকে একবার বাড়ি হয়ে যেতে হবে। অফিসের ব্যাপারে কয়েকটা ফোনও করতে হবে। ঠিক আছে, তবে চল এখনই ওঠা যাক। কথা শেষ করেই অমিতাভ আচমকা মুখ তুলে উত্তর দিকের দেওয়ালের দিকে তাকালো। দিব্যেন্দুর মনে হলো সেই মুহূর্তে হঠাৎ যেন রেস্তোরাঁয় একটা অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছে। কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎ করে প্রকাণ্ড হলঘরের সমস্ত আলো ক্ষণিকের জন্য স্তিমিত হয়ে গেল। এই বুঝি এই বুঝি লোডশেডিং হয়। আর তক্ষুনি উত্তর দিকের দেওয়াল ঘেঁষে একটা ছায়ামূর্তি যেন নড়ে চড়ে মিলিয়ে গেল। ছায়াছবির পর্দায় কখনো কখনো ছবিটা যেমন কাঁপতে থাকে ঢেউয়ের তরঙ্গ তুলে, অনেকটা ঠিক তেমনই অনুভূতি হলো দিব্যেন্দুর। অমিতাভর দিকে চোখ ফিরিয়ে দেখল সে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। গাড়িতে ওদের মধ্যে খুব কম কথাই হলো। ঘুরে ফিরে একটা কথাই দিব্যেন্দুর মনে হতে লাগলো, অমিতাভর মাথা খারাপ হয়নি, কিন্তু ওর মনের অবস্থা ঠিক স্বাভাবিক নয়। ও বরাবরই ভাবপ্রবণ, তার ওপর ওই মস্ত বাড়িতে প্রায় নিঃসঙ্গ জীবন। আহারে অরুচি, সব মিলিয়ে ওকে নার্ভাস ব্রেকডাউনের মুখে ঠেলে নিয়ে চলেছে। বিরূপাক্ষ লোকটা যে একটা আস্ত শয়তান সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সে তার অশুভ প্রভাব খাটাচ্ছে অমিতাভর ওপর। বিরূপাক্ষ ফিরছেন কবে? দিব্যেন্দু হঠাৎ প্রশ্ন করল। চিঠির কথা মতো তো এখনই তার ফেরার কথা। তা কোথায় থাকেন ভদ্রলোক? কালীঘাট। তবে বেশিরভাগ দিন সন্ধ্যের পর চেতলায় একটা ক্লাবে তিনি যান। অনেক রাত পর্যন্ত থাকেন। সেই ক্লাবের সব মেম্বারই নাকি পারলৌকিক ও আদিভৌতিক ব্যাপার নিয়ে চর্চা করেন। দিব্যেন্দু ক্লাবের ঠিকানা তার ডায়েরিতে টুকে নিয়ে বলল, আমার সঙ্গে তোর পরিচয়ের কথা ভদ্রলোক জানেন? না। ভালোই হলো। কেন? ভদ্রলোকের সঙ্গে আমি আলাপ করব। সাবধান, অন্যের ওপর প্রভাব খাটাবার আশ্চর্য ক্ষমতা ভদ্রলোকের। একজন সাংঘাতিক মানুষ। আমার মতো তুইও ওর খপ্পরে পড়িস তা আমি চাই না। ওকে, আমি সাবধান হব। দিব্যেন্দু আত্মপ্রত্যয়ের সঙ্গে জবাব দিল। 11:30টার মধ্যেই অমিতাভর গাড়ি পলাশপুরের দত্তকুঠিরে পৌঁছে গেল। রাত্রিরে দুজনে কেউ আর কিছু খেলো না। রেস্তোরাঁয় দিব্যেন্দুর খাওয়াটা একটু বেশিই হয়ে গিয়েছিল, আর অমিতাভ তো স্বল্পাহারী। ওরা দোতলায় শোবার ঘরে গিয়ে বসল। অমিতাভ ঘন ঘন হাতে ঘড়ি দেখছিল, যেন কিছু একটার অপেক্ষা করছে। দিব্যেন্দু তা লক্ষ্য করছে দেখে কৈফিয়তের সুরে ও বলল, রাত 12টায় বাগানে ওই ওই ঘরের উত্তর দিকে জানলার ঠিক নিচে
একটা ছায়ামূর্তি ঘোরাফেরা করে। আমি বুঝতে পারি আমাকে ওটা যেন আমাকে যেন ওটা ডাকে, জানলার কাছে টেনে নিয়ে যায়। তুই ঘাবড়াচ্ছিস কেন অমিতাভ? আমি তো আছি। আসুক না ওটা, আমি ওটাকে বরাবরের জন্য তাড়িয়ে ছাড়বো। তারপরেই ও প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করল। কিছুক্ষণ কেটে গেল। তারপরই হঠাৎ অমিতাভর সমস্ত শরীর যেন শক্ত হয়ে উঠল। ওটা ওটা এসেছে, ওটা এসে গেছে, এসে গেছে, ওটা এসেছে। আমি আমি জানি ও এসেছে, আমি আমি জানি ও এসেছে, ও এসেছে। শান্ত হ অমিতাভ। কে এসেছে? কোথায় এসেছে? বাগানে, বাগানে জানলার নিচে। ও ওই তো ওই তো ওই তো ছুটে চলে গেল, ও ও ছুটে চলে গেল। দিব্যেন্দু ওর পাশে দাঁড়ালো, আর তক্ষুনি একটা ছায়ামূর্তি ওর চোখে পড়ল। দুহাত ওপরে তুলে ওটা যেন আহ্বান জানাচ্ছে। ওর পাশে অমিতাভর সমস্ত শরীর কাঁপছে আর ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। মূর্তিটা আজ সম্পূর্ণ, মূর্তিটা আজ সম্পূর্ণ হয়েছে। ফিস ফিস করে বলল অমিতাভ। আমরা নিচে গিয়ে আজকে ওকে ধরবো। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। কথাটা বলেই দিব্যেন্দু ছুটল, আর পেছনে অমিতাভ। সিঁড়ি বেয়ে তত্তর করে নেমে এলো ওরা। বসবার ঘরে ঢুকে বাইরে বাগানে যাওয়ার দরজার ছিটকিনি খুলতে গিয়ে বাধা পেল দিব্যেন্দু। ওটা ওটা কেন জানি আটকে গেছে। আমি খুলছি, দাঁড়া। দিব্যেন্দুকে সরিয়ে দিয়ে অমিতাভ এগিয়ে গেল। কি কৌশলে ছিটকিনিটা দরজাটা খুলে সে বেরিয়ে গেল। কিন্তু দিব্যেন্দু বেরোতে গিয়ে চৌঘাটে হোঁচট খেয়ে পড়ে গেল। সেই অবস্থায় দিব্যেন্দু দেখল অমিতাভ দু হাত তুলে আত্মসমর্পণে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, আর একটা বিকট বিকট ছায়ামূর্তি, মাথায় দুটো শিং, গায়ে কালো আলখাল্লা, ওকে যেন ঢেকে ফেলেছে। মূর্তির ভাবভঙ্গি হিংস্র আক্রমণের সামিল। পর মুহূর্তে একটা আছাড় খাওয়ার মতো সশব্দে মাটিতে পড়ে গেল অমিতাভ। দিব্যেন্দু কোনো রকমে মাটি থেকে উঠে ছুটল। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন হার্ট ফেল করে মৃত্যু হয়েছে অমিতাভর। একটা জিনিস কিন্তু সবার কাছেই আশ্চর্য মনে হলো, অমিতাভর চোখের মনি দুটো আর গোল দেখাচ্ছিল না, অনেকটা যেন আধখানা চাঁদের মতো। ওই ঘটনার দুদিন পরে পরলোক চর্চা ক্লাবে ফোন করে দিব্যেন্দু জানতে পারল বিরূপাক্ষ চক্রবর্তী কলকাতায় ফিরেছেন। দিব্যেন্দু হিসেব করে দেখল ওই মর্মান্তিক ঘটনার দিন তিনি কলকাতাতেই ছিলেন। সন্ধেবেলা ও গেল বিষ্ণু শর্মার সঙ্গে দেখা করতে। বিষ্ণু শর্মা একজন নামকরা তান্ত্রিক। লোকে বলে তিনি নাকি অসাধ্য সাধন করতে পারেন, প্রচণ্ড ক্ষমতাধারী। কিন্তু নিজেকে জাহির করবার এতটুকু চেষ্টা তার নেই। ভবানীপুরে গঙ্গার তীরে একটা ছোট বাড়িতে তিনি পূজা আর্চা নিয়ে থাকেন। ভক্তরা আসে, প্রণামী দেয়, এভাবেই তার দিন কাটে। দিব্যেন্দু চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করার আগে এক বন্ধুর পরামর্শে ওর মতামত নিতে এসেছিল। তিনি ওর ঠিকুচি কুষ্টি বিচার করে নিশ্চিন্ত মনে ওকে এগিয়ে যেতে বলেছিলেন। আরও একটা কথা তিনি বলেছিলেন, বছর খানেকের মধ্যে কিংবা তার কিছু পরে দিব্যেন্দুর এক পরমাত্মীয়ের দুর্ঘটনায় অকাল মৃত্যু ঘটবে, এবং সেই সূত্রে দিব্যেন্দুর জীবনেও এক টুকরো কালো মেঘ দেখা দেবে। তবে তা কেটে যাবে বলেই তার ধারণা। দিব্যেন্দুকে তিনি একটা মাদুলি দিয়েছিলেন, অন্তত সেই সময়টা পার না হওয়া পর্যন্ত সে যেন মাদুলিটা গায়ে রাখে। দিব্যেন্দু মাদুলিটা ডান হাতের বাহুতে বেঁধেছিল। এরপর থেকে মাঝে মধ্যেই ও শর্মাজির কাছে যেত, কিছু টাকা হাতে গুঁজে দিয়ে আসত। বিষ্ণু শর্মার জ্ঞানের গভীরতায় ও মুগ্ধ না হয়ে পারেনি। বিষ্ণু শর্মার কথাটা অক্ষরে অক্ষরে ফলে গেছে। অমিতাভর সাথে তার রক্তের সম্পর্ক না থাকলেও দিব্যেন্দুর কাছে কিন্তু অমিতাভ ভাইয়ের চাইতে অনেক বেশিই ছিল। পরম আত্মীয় তো বটেই, আর কেউ না জানলেও দিব্যেন্দু জানে অমিতাভর মৃত্যু কিন্তু স্বাভাবিক নয়, দুর্ঘটনা নিশ্চয়ই, অকাল মৃত্যুও বটে। বিরূপাক্ষর সঙ্গে মোকাবিলা ওকেই করতে হবে। সে ব্যাপারে বিষ্ণু শর্মার সাহায্য ওর অবশ্যই প্রয়োজন। উনি একজন তান্ত্রিক, হয়তো আটঘাট বলে দিতে পারবেন। দিব্যেন্দুর ভাগ্য ভালো, ঘরে তখন কেউ ছিল না।
শর্মাজি ওকে দেখে স্নেহের হাসি হাসলেন। উদ্যোগী যুবকটিকে তিনি স্নেহের চোখেই দেখেন। কি খবর? খবরের জন্যই আপনার কাছে এসেছি। দুটো খবর। প্রথম, বিরূপাক্ষ চক্রবর্তীর নাম আপনি শুনেছেন? দ্বিতীয়, কারো ক্ষতি করবার উদ্দেশ্যে নকশা কাটা, মানে বীভৎস এক মূর্তি আঁকা কাগজ অবিকলই ধাঁচে কেটে কাউকে পাঠাবার কোনো রীতি আছে কি? বিষ্ণু শর্মার মুখ গম্ভীর হলো, কপালে ভাঁজ পড়ল। তিনি বললেন, আপনার দুটো প্রশ্নের উত্তরই আমার জানা আছে, কিন্তু আমি আপনাকে এই পরামর্শই দেব যে এই দুটো জিনিসের কোনোটার সঙ্গেই আপনি নিজেকে জড়াবেন না। শুধু বিপজ্জনক বললে অনেক কম বলা হবে। দুঃখের বিষয়, এখন আমিও জড়িয়ে পড়েছি, তাই ফিরে আসার কোনো পথ নেই। দুদিন আগে আমার এক প্রাণের বন্ধু মারা গেছে, দুর্ঘটনাই বলতে পারে। সে ঘটনায় পরে আসছি, তার আগে বিরূপাক্ষ চক্রবর্তী সম্বন্ধে আপনি যা জানেন আমাকে বলুন। উনি প্রচণ্ড ক্ষমতাশালী, তবে আধ্যাত্মিক দিক দিয়ে নয়, বরং আধিভৌতিক দিক থেকে ওনার ক্ষমতা চরমে উঠেছে। শুনেছি এজন্য তিনি নানা জায়গায় ঘুরেছেন। শুনেছি তিব্বতী গুরুর কাছে পাঠও নিয়েছেন, আর জাদুবিদ্যা ডাকিনীবিদ্যা চর্চাও করেছেন। এখন নাকি তিনি শয়তানের উপাসক হয়ে একটা সঙ্গ করেছেন। এক কথায় অশুভ শক্তি নিয়েই এই ভদ্রলোকের চর্চা। এই হলো বিরূপাক্ষ চক্রবর্তীর সংক্ষিপ্ত চরিত্র। এবার ওই কাগজের নকশা সম্বন্ধে যা জানি আপনাকে বলছি। ঘণ্টা দেড়েক পর দিব্যেন্দু যখন বিদায় নেবে, তখন বিষ্ণু শর্মা বললেন, বিরূপাক্ষ চক্রবর্তী আদিভৌতিক বিষয়ে কয়েকটা বই লিখেছেন দিব্যেন্দু। আমার কাছে গোটাচারেক আছে, আপনাকে দিচ্ছি, মন দিয়ে পড়বেন। মঙ্গলবার আর শনিবার সন্ধ্যা 7টায় আমার কাছে আসবেন। আপনাকে কয়েকটা ক্রিয়াকলাপ আর মন্ত্র শিখিয়ে দেব। আমি নিজেও আপনার মঙ্গলের জন্য মা কালীর কাছে রোজ পুজো দেব। যতদিন না আপনি যোগ্য হয়ে উঠছেন এই ব্যাপারে কিন্তু একেবারেও এগোবেন না। এটা আমার সাবধান বাণী নয়, অনুরোধ। ভালো কথা, আমি যে কবচটা দিয়েছিলাম সেটা হাতে আছে তো? দিব্যেন্দু জামার আস্তিন গুটিয়ে দেখালো। বিষ্ণু শর্মা দুচোখ বুঝে বিড়বিড় করে কী যেন মন্ত্র পড়লেন। তারপর কালীমূর্তির পায়ের কাছে পড়ে থাকা একটা জবা ফুল হাতে নিয়ে 3বার দিব্যেন্দুর কপালে ঠেকালেন। আপনাকে অনেক ধন্যবাদ। উঠে দাঁড়িয়ে দিব্যেন্দু বলল, আপনি তো সবই শুনলেন। এমন একজন অদ্ভুত মানুষ সমাজের বুকে ইচ্ছে মতো চলে বেড়াবে, যখন যাকে ইচ্ছে নিজের বশে আনবে, তার ওপর অসন্তুষ্ট হলে মর্মান্তিক প্রতিশোধ নেবে, এ আমি বরদাস্ত করতে পারছি না। আমি এর শেষ দেখে ছাড়ব। এ ব্যাপারে আপনিই আমার প্রধান ভরসা। ফার্মের অপর দুজন পার্টনারের সঙ্গে দিব্যেন্দু কথা বলল। মাস দুই ও একটা ব্যক্তিগত জরুরি কাজে ব্যস্ত থাকবে, তাই কোনো নথিপত্র যেন কাউকে না দেওয়া হয়। নিয়মিত অফিসে আসা ওর পক্ষে হয়তো সম্ভব হবে না। বিরূপাক্ষ চক্রবর্তীর বই ছাড়াও আরও কয়েকটা বইয়ের তালিকা তৈরি করে দিয়েছিলেন বিষ্ণু শর্মা। কোথায় পাওয়া যাবে তারও হদিশ দিয়েছেন বিষ্ণু শর্মা। এইসব বই নিয়ে পরিশ্রমী ছাত্রের মতো রীতিমতো পড়াশোনা আরম্ভ করল দিব্যেন্দু। লেখাপড়ায়ও বরাবরই ভালো ছিল। নতুন বিষয় পেয়ে ও যেন মেতে উঠল। কোনো কোনো দিন তো রাত ভোর হয়ে যেত। শুধু পড়াই নয়, ছোটখাটো বিভিন্ন বিষয় ও খাতায় টুকে রাখত। এদিকে নিয়ম করে মঙ্গল আর শনিবার বিষ্ণু শর্মার কাছে পাঠ নেওয়া তো ওর চলছিলই। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। নিজের অজান্তেই যেন আস্তে আস্তে বদলে যাচ্ছিল দিব্যেন্দু। অলৌকিক জগতের দরজা যেন খুলে যাচ্ছিল ওর কাছে। 3 সপ্তাহ পরে বিষ্ণু শর্মা বললেন, এবার আমি আপনাকে ছাড়তে পারি। আপনার মতো এরকম নিষ্ঠাবান ছাত্র আর আমার চোখে পড়েনি। আপনি এসব ব্যাপার নিয়ে চর্চা করলে একজন সিদ্ধ পুরুষ হতে পারতেন। এখন আপনার কার্যসিদ্ধি হোক সেই প্রার্থনাই করি। মনে রাখবেন, আমি আপনার সাথে আছি। সেদিন সন্ধেবেলা চেতলায় একটি পুরনো সদর দরজায় দিব্যেন্দুকে দেখা গেল। ওই বাড়ির একটা বড় ঘরে বিরূপাক্ষদের সভা বসে। সেই বাড়ির মালিকও সেই সংঘের একজন সক্রিয় সদস্য। দিব্যেন্দু ভেতরে খবর পাঠালো যে বিরূপাক্ষ চক্রবর্তীর সঙ্গে সে দেখা করতে চায়। মিনিট খানেক পরেই ওকে ভেতরে নিয়ে যাওয়া হলো।
একটা বড় হল ঘরে স্তিমিত আলোয় একটা মস্ত গোল টেবিলের চারপাশে জনাদশেক ভদ্রলোক ঘন হয়ে বসেছিলেন। ঘরের মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতা। দিব্যেন্দু ঘরে ঢুকতেই একজন ভদ্রলোক ওকে একটি কোণের চেয়ারে বসতে বললেন এবং সেই ভদ্রলোক নিজের পরিচয় দিলেন। তিনিই বিরূপাক্ষ চক্রবর্তী। দিব্যেন্দু আজও সেই প্রথম সাক্ষাৎকারের অনুভূতি তার মন থেকে মুছে ফেলতে পারেনি। অসুরের মতো চেহারা, লম্বায় 6 ফুটের ওপর, প্রশস্ত বক্ষ, পেশাদার মল্লবীরের মতো বলিষ্ঠ চেহারা, মিশমিশে কালো গায়ের রং, মাথা ভর্তি ঢেউ খেলানো বাদামি চুল, পুরু ঠোঁট, বাঁকানো নাক, ঘন যুগ্ম ভুরু, দু চোখে ক্রূর সাপের দৃষ্টি। দিব্যেন্দু অনুভব করল সে একটা প্রচণ্ড শক্তির সম্মুখীন হয়েছে, তাই নিজেকে যথাসম্ভব প্রস্তুত করে নিল সে। আপনি কি পুলিশের লোক? আশ্চর্য সুরেলা কণ্ঠে প্রশ্ন করলেন বিরূপাক্ষ চক্রবর্তী। তার কণ্ঠস্বরে প্রায় চমকে উঠল দিব্যেন্দু। কণ্ঠস্বরের ওই মাদকতা যে শ্রোতাকে মুগ্ধ করতে সাহায্য করে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। না, দিব্যেন্দু মুখে হাসি টেনে জবাব দিল, আমি পুলিশের লোক নই, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ক্ষমা করবেন, আসলে কি হয়, মাঝে মাঝেই পুলিশের কিছু লোক এসে আমার এখানে খুব উৎপাত করে, তাই জানতে চাইলাম তা আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কিছু নেই, আসলে আমি আপনার গুণমুক্ত ভক্ত। দিব্যেন্দু বলল, আপনার কয়েকটা বই আমি পড়েছি, মানে অলৌকিক, আদিদৈবিক এবং আদি ভৌতিক ব্যাপারে আমারও সামান্য কৌতূহল আছে। আপনার বইগুলোতে সে সম্বন্ধে এমন সাবলীল ভাষায় আলোচনা করা রয়েছে যে আমি মুগ্ধ না হয়ে পারিনি। আপনার জ্ঞানের গভীরতায় আমার বিশ্বাস সব সীমা ছাড়িয়ে গেছে। খোঁজ নিয়ে জেনেছিলাম সন্ধেবেলা আপনাকে এখানে পাওয়া যাবে, তাই আপনাকে দর্শনের জন্যই আজ একটা সুযোগ নিয়েছি। বিরূপাক্ষ চক্রবর্তী ওর দিকে নিথর দৃষ্টিতে তাকিয়েছিলেন। তাকে কেমন যেন একটু বিভ্রান্ত মনে হলো। আসলে আপনার সম্বন্ধে আমি একটা কৌতূহল বোধ করছি। তিনি বললেন, কারণটা বলছি, আসলে আমার একটা নিজস্ব প্রথায় আমি বুঝতে পারি আমার সঙ্গে যে দেখা করতে এসছে সে আমার শত্রু না আমার মিত্র, কিন্তু আপনার ব্যাপারে আমার এই বিদ্যেটা ঠিক খাটলো না, সেটাই আমার আশ্চর্য লাগছে। আর তাই আপনার ব্যাপারে একটু কৌতূহল হচ্ছে। আপনি কি কোনোভাবে পারলৌকিক বিদ্যা নিয়ে চর্চা টর্চা করেন নাকি? মোটেই না, শুধু কিছু বই পড়া ছাড়া আর কিছুই করি না। আশ্চর্য! বিরূপাক্ষ স্বগতোক্তি করলেন। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনার একজন গুণমুগ্ধ ভক্ত হিসেবেই এসেছি। অবশ্য আমি বুঝতে পারছি আপনার শত্রু আছে, সব বিখ্যাত মানুষেরই শত্রু থাকে। কেউ বড় হলেই তার শত্রু হয়, কিছুটা হিংসের বশে বটে। আর আপনিও যে একজন বিখ্যাত এবং বড় মানুষ সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমার লেখা বই আপনি পড়েছেন বললেন, তা কোন বইটা আপনার সবচেয়ে ভালো লেগেছে? দিব্যেন্দু বুঝতে পারল এটা ওর পরীক্ষা। সে হেসে জবাব দিল, এ প্রশ্নের জবাব দেওয়া শক্ত। আপনার পরলোকের কথা, প্রেততত্ত্ব, তন্ত্রমন্ত্র, শয়তানের জয়যাত্রা সবগুলোই দারুণ। নতুন একটা চিন্তার জগৎ খুলে দিয়েছে। আপনার সঙ্গে আমিও একমত। অনেকটা আত্মপ্রসাদের কণ্ঠে বললেন বিরূপাক্ষ চক্রবর্তী। তবে আমার কিন্তু সবচেয়ে শেষের বইটা সব থেকে প্রিয়। হ্যাঁ, ওটাই শয়তানের যেসব বন্দনা গীত আপনি করেছেন তা উদ্ধার করতে আপনাকে যে কঠোর পরিশ্রম করতে হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তারপরই ওই বইটা থেকে সমস্ত শ্লোক মুখস্থ বলে যেতে লাগলো। বাহ, আপনি তো খুব সুন্দর রিসাইটেশন করেন। দিব্যেন্দু থামতেই বিরূপাক্ষ প্রশংসার স্বরে বলে উঠলেন, আসল কথা কি জানেন, এইসব চর্চা করতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা কিন্তু আত্মনিয়ন্ত্রণ। নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে এ বিদ্যায় পারদর্শী হওয়া যায় না, অন্যের মনে প্রভাবও বিস্তার করা সম্ভব হয় না। একদিন একদিন আপনাকে আমি আমার ক্ষমতার নমুনা দেখাবো, কেমন? আচ্ছা, এ ধরনের চর্চায় নৈতিক বোধের দরকার পড়ে না? দিব্যেন্দু ভালো মানুষের মতো প্রশ্ন করল। ঠিক তার উল্টো। বিরূপাক্ষের মুখে মৃদু হাসি ফুটে উঠল। আমরা যে দেবতার উপাসনা করি, ভগবানে বিশ্বাসী মানুষ তার নাম দিয়েছে শয়তান। সুতরাং ভগবানে বিশ্বাসী মানুষের কাছে যা ভ্রষ্ট বা নীতিহীন আমাদের কাছে তাই গ্রহণযোগ্য। আর প্রতিহিংসা? দিব্যেন্দু কৌতূহলী হয়ে প্রশ্ন করল।
আমাদের শাস্ত্রে ক্ষমা নামে কোনো কথা নেই। কেউ আমাদের শত্রুতা করলে তার বদলা নেওয়াই আমাদের ধর্ম। আপনি ভুলে যাচ্ছেন আমরা শয়তানের উপাসক। না না, আমি আসলে জানতে চাইছিলাম আপনি আপনাদের উপাস্য দেবতার উপর কোনো বই লেখেননি? বিরূপাক্ষ চক্রবর্তীর দু চোখে যেন ঝিলিক খেলে গেল। তিনি বললেন, আপনি আপনি আমার মনের কথা বলেছেন। ও বিষয়ে একটা বই লেখা আমার সারা জীবনের ইচ্ছে। অনেক তথ্যও জোগাড় করে ফেলেছি। ঘণ্টাখানেক আলোচনার পর বিরূপাক্ষ চক্রবর্তী জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনার পরিচয় তো এখনো পেলাম না। আপনার নাম, ধাম, পেশা, আরে কিছু তো বলুন। আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট। কিছুদিন হলো নিজে ফার্ম খুলেছি। নাম দিব্যেন্দু সরকার, ধাম গড়িয়াহাট রোড। ও, তো আপনি একজন সিএ। তার মানে তো রোজগারও খুবই ভালো। তা ভগবানের মাফ করবেন, আপনাদের আরাধ্য দেবতার কৃপায় মন্দ নয়। মাফ করতে পারি, কিন্তু একটা শর্তে। যদি আপনি আমাকে, মানে, বলতে খুব খারাপ লাগছে, শখানেক টাকা ধার দেন। আসলে কি হয়েছে, আমি আমার ব্যাগটা না বাড়িতে ফেলে এসেছি। নো প্রবলেম। দিব্যেন্দু পার্স থেকে একটি 100 টাকার নোট বার করে দিল। তবে একটা কথা বলি, আপনি কিন্তু এখনো ইনফ্যান্ট স্টেজে আছেন। টাকাটা পকেটে পুরতে পুরতে বিরূপাক্ষ চক্রবর্তী বললেন, তাই ওসব ভগবান টগবান এখনো ছাড়তে পারেননি। আমাদের আরও দেখা হওয়া দরকার। আমিও তাই বলতে যাচ্ছিলাম, আপনার অসুবিধা না থাকলে এ সপ্তাহে যে কোনো দিন রাত্রে আমরা একসঙ্গে খেতে পারি। বেশ, আজ হলো মঙ্গলবার। আপনার যদি কোনো অসুবিধে না থাকে তাহলে বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবার কিন্তু হতে পারে। ঠিক আছে, আমার বাড়িতে রাত 8টা। অ্যাকসেপ্টেড। আপনার ঠিকানাটা বলুন, আমি একটু নোট করে নিই। পরের দিন সন্ধ্যায় বিষ্ণু শর্মাকে দিব্যেন্দু বলল, অমিতাভর কি অবস্থা হয়েছিল তা এখন আমি মর্মে মর্মে বুঝতে পারছি। ভদ্রলোকের যেমন প্রকাণ্ড চেহারা, তেমন ব্যক্তিত্ব। কথাবার্তায় যেন জাদু আছে। যে কেউ 2 মিনিট তার সঙ্গে কথা বললে প্রভাবিত না হয়ে পারবে না। আপনি আমার পেছনে না থাকলে আমিও নিশ্চয়ই তার একজন শিকার হয়ে যেতাম। আমি ওর সম্বন্ধে আরও খোঁজখবর নিয়েছি। বিষ্ণু শর্মা বললেন, শয়তানের অনুচর বলেই ওকে আমার মনে হয়েছে। যতই ক্ষমতা অর্জন করে থাকুক না কেন, শয়তান কখনো ভগবানের উপর আধিপত্য বিস্তার করতে পারে না, আর ভবিষ্যতেও পারবে না। পাপ কখনো পুণ্যকে দাবিয়ে রাখতে পারে না। বৃহস্পতিবার আপনি এমন ভান করবেন যেন উনি মনে করেন যে আপনি ওনার সহজ শিকার হয়ে পড়েছেন। ওর বিশ্বাস অর্জন করতে পারলেই দুর্বলতার সূত্রগুলো প্রকাশ হয়ে পড়বে। তখন কাজ করতে সুবিধে হবে আমাদের। সত্যি কথা বলতে কি, আমার যে ভয় করছে না, এ কথা বললে মিথ্যে হবে। আপনার দয়ায় এবং আমার মানসিক প্রস্তুতির জন্যই উনি আমাকে সম্মান করে মনের কথা এখনো জানতে পারেননি। কিন্তু কোনো মতে আমার মনের মধ্যে যদি উনি প্রবেশ করেন, তবেই সর্বনাশ। হ্যাঁ, সে কথা আমি ভেবে দেখেছি, আর আমার যা করণীয় তা আমি করছি। তবু আপনি এটা সঙ্গে রেখে দিন। একটা চৌকো কালো মতো জিনিস তিনি দিব্যেন্দুর হাতে দিয়ে বললেন, বিরূপাক্ষ চক্রবর্তীর সঙ্গে যখনই দেখা করবেন, এটা যেন আপনার সঙ্গে থাকে। দিব্যেন্দুর ফ্ল্যাটে বৃহস্পতিবার রাত 10টায় বিরূপাক্ষ চক্রবর্তী জাঁকিয়ে বসেছেন। একটু আগেই খাওয়া দাওয়া শেষ হয়েছে। মোগলাই খাওয়ার আয়োজন করেছিল দিব্যেন্দু। প্রচুর খেয়েছেন ভদ্রলোক, বেশ পরিতৃপ্ত। একটা মস্ত চুরুট ধরিয়েছেন, তাই ঘর ধোঁয়ায় ভরে গেছে। শুনেছি আপনি নাকি জাদুবিদ্যায় পণ্ডিত। একটু যেন ইতস্তত করে থেমে গেল দিব্যেন্দু। আপনি আপনি কি প্রমাণ চান? সশব্দে হেসে উঠলেন বিরূপাক্ষ চক্রবর্তী। আই অ্যাপ্রিসিয়েট ইট। গুরুকে সবসময় বাঁচিয়ে নেওয়াটাই ভালো। এক কাজ করুন, আপনি ওই পশ্চিম দিকের ওই জানলা দিয়ে বাইরে তাকান। আমি কথা না বলা পর্যন্ত চুপ করে থাকবেন। আকাশে মেঘ জমেছিল, মাঝে মধ্যেই চাঁদকে ঢেকে ফেলছিল। চলছিল আলো আধারির খেলা। দমকা হাওয়ায় মনে হচ্ছিল এই বুঝি ঝড় উঠবে। রাস্তায় আলো নিভে গেছে। বাইরের দিকে তাকিয়ে অন্ধকারে মঞ্চের পর্দায় ভেসে ওঠা ছবির মতো একটা দৃশ্য ভেসে উঠল দিব্যেন্দুর মনের পর্দায়, যদিও একটু অস্পষ্ট। একটা পাহাড়, সারি সারি পাইন গাছ, অল্প বরফ পড়ছে। হঠাৎ হঠাৎ কোথা থেকে কে যেন একজন ছুটে এলো। তার চোখে মুখে ফুটে উঠেছে সন্ত্রাস। সে ছুটছে আর পেছনে ফিরে তাকাচ্ছে। তারপরই যেন মাটি ফুঁড়ে আবির্ভাব ঘটল এক মূর্তির। আবছা এক মূর্তি, মাথায় 2টো শিং। সামনের দিকে ঝুঁকে সে 2 হাত প্রসারিত করে তাড়া করছে সেই মানুষটাকে। দিব্যেন্দু চমকে উঠল। এই মূর্তি তো ওর অপরিচিত নয়। লোকটা প্রাণ ভয়ে ছুটছে।
কিন্তু মূর্তিটা দ্রুত দূরত্ব কমিয়ে আনছে। তারপরই একসময় মূর্তিটা ধরে ফেলল সেই ধাবমান মানুষটাকে। রাহু যেমন চন্দ্রকে গ্রাস করে ঠিক তেমন ভাবেই সে গ্রাস করে ফেললো বলে মনে হলো দিব্যেন্দুর। আর ঠিক পর মুহূর্তেই মিলিয়ে গেল মূর্তিটা, আর সেই মানুষটা দেখা গেল মাটিতে পড়ে আছে, নিশ্চল আর নিষ্পন্দ। কেমন দেখলেন? বিরূপাক্ষের কণ্ঠস্বরে আবার বাস্তব জগতে ফিরে এলো দিব্যেন্দু। সাংঘাতিক। দিব্যেন্দু না বলে পারল না। আমি যেন একটা আতঙ্কের ঘোরে ছিলাম। যার ওই নিষ্ঠুর পরিণতি আপনি দর্শন করলেন, সেও একসময় আমার প্রতি দুর্ব্যবহার করেছিল। ভেবেছিল পাহাড়ি দুর্গম অঞ্চলে পালিয়ে আমার হাত থেকে নিষ্কৃতি পাবে। বোকা! আমার ক্ষমতার হাত দুটো যে সুদূর প্রসারিত, তা বেচারা বুঝতেই পারেনি। আপনার এই ক্ষমতার আমি সামান্য যদি অর্জন করতে পারতাম। দিব্যেন্দু মৃদুকণ্ঠে বলল। বিরূপাক্ষ হাসলেন। ছোট ছেলের আবদারে বড় কেউ যেমন সস্নেহে হেসে ওঠে, ঠিক তেমন। আপনাকে আমাদের সঙ্ঘে গ্রহণ করব ভাবছি। আপনার মধ্যে কিন্তু একটা পদার্থ আছে। যাক, এবার আমি উঠি, আমাকে আবার সঙ্ঘে আশ্রমে যেতে হবে। দিব্যেন্দু বুঝল আশ্রম বলতে চেতলার সেই বাড়িটার কথাই বলছেন বিরূপাক্ষ। এখন ও একটু অবাক হয়েই প্রশ্ন করল। আজ আমাদের একটা বিশেষ উপাসনা আছে। ও, ভালো কথা। এই কিছু টাকা ধার দিতে পারেন? দিব্যেন্দু 100 টাকার একটা নোট দিয়ে বলল, আশা করি এতেই চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। টাকাটা পকেটে পুরে বিরূপাক্ষ উঠে দাঁড়ালেন। বিরূপাক্ষ বিদায় নেওয়ার পর দিব্যেন্দু বসবার ঘরে আর খাওয়ার ঘরে যে চেয়ারে তিনি বসেছিলেন সেই দুটো জল দিয়ে ধুয়ে মুছে নিজেও স্নান করল। এতক্ষণ নিজেকে ওর যেন অসুচি মনে হচ্ছিল। আর দেরি নয়। বিষ্ণু শর্মা দিব্যেন্দুকে বললেন, শুনেছি উনি খুব শীঘ্রই নাগাল্যান্ডে যাচ্ছেন। সেখানে এক শ্রেণীর আদিবাসীরা বিভৎস এক মূর্তির পুজো করে। আদিম ও অপ্রচলিত তন্ত্রমন্ত্রের চর্চা রয়েছে তাদের ওই সীমিত গণ্ডির মধ্যে। আরও শক্তিধর হয়ে উঠতে চাইছেন ওই বিরূপাক্ষ, তাই ওই মন্ত্রগুপ্তি লাভের আশায় ব্যস্ত হয়ে উঠেছেন। শয়তানের প্রতিমূর্তি ওই বিরূপাক্ষ। দিব্যেন্দু জবাব দিল। গত 2 মাস আমার কিভাবে কেটেছে তা একমাত্র আমিই জানি। আমি বুঝতে পারছি। বিষ্ণু শর্মা সমবেদনার কণ্ঠে বললেন, আপনার কি মনে হয় উনি আপনাকে এখনো বিশ্বাস করেন? আমার সম্বন্ধে উনি কোনো ব্যক্তিগত ধারণা পোষণ করেন বলে আমার মনে হয় না। শুধু প্রয়োজনে আমি টাকা জোগাই। আপনি না থাকলে কবেই আমি ওর সংসর্গ ত্যাগ করতাম। আপনি চমৎকার কাজ করেছেন। আমার নিশ্চিত ধারণা আপনি জয়ী হবেনই। এবার শুনুন আপনাকে কি করতে হবে। আমি এমনভাবে সময় ধরে কাজ করব যাতে রাত 11টা নাগাদ বিরূপাক্ষ চক্রবর্তীর বাড়ি পৌঁছতে পারি। আমি তার আগে আপনাকে ফোন করব। হ্যাঁ, আমিও আমার যা করণীয় তা করব। বিষ্ণু শর্মা মৃদু অথচ জোরালো কণ্ঠে বললেন, আগামী মঙ্গলবারই দিন পাকা। একটা চীনে রেস্তোরাঁয় কয়েক পদ সুস্বাদু খাবার পরিতৃপ্তির সাথে খেয়ে একটা টুথপিক দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে বিরূপাক্ষ বললেন, এরা এরা রান্নাটা ভালো করে। আসলে আপনাকে কিন্তু আমার বেশ ভালো লেগেছে মিস্টার সরকার। আমাদের ধর্ম কিংবা দর্শন সম্বন্ধে আপনার উৎসাহ, কিংবা ওই কয়েকবার আমাকে টাকা ধার দিলেন, তার জন্য কিন্তু বলছি না। এ ভালো লাগায় এক অন্য কারণে। আপনার মনে হয় মনে আছে, আমাদের প্রথম সাক্ষাতে আমি একটু বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আসলে আপনি শত্রু না মিত্র তা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এখনও সেই ব্যাপারটা কিন্তু আমার কাছে স্পষ্ট নয়। আমার মনে হয় আপনার মধ্যে কোনো একটা ক্ষমতা আছে। আসলে কোনো একটা আধিভৌতিক শক্তি আপনাকে ঘিরে রেখেছে, সেটা আপনি হয়তো নিজেও জানেন না। একটা খুব শক্তিশালী প্রভাব আপনার হয়ে কাজ করছে। আমার মাঝে মাঝে মনে হয় সেই শক্তিটা বোধ হয় আমার প্রতি মিত্র ভাবাপন্ন নয়। তবু আমি বলবো, আপনার সঙ্গে এই দেখা সাক্ষাতে আমি কিন্তু খুব আনন্দ পেয়েছি। আমি আশা করব এই দেখা সাক্ষাৎ ভবিষ্যতেও হবে। দিব্যেন্দু আনন্দের সহিত বলল, এতক্ষণ ধরে আপনার মতো একজন জ্ঞানী পুরুষের সাহচর্য লাভ করা আমার পক্ষে পরম সৌভাগ্য। আপনি যে রহস্যময় শক্তির কথা বলছেন, আমি সত্যিই সে ব্যাপারে কিছু জানি না। আর শত্রুতা,
গত 2 মাসে আমি নিশ্চয়ই আপনাকে বিশ্বাস করাতে পেরেছি যে আমি আপনার শত্রু নই। তা পেরেছেন, নইলে আজ আপনি আর আমি একসঙ্গে বসে গল্প করতাম না। সঙ্গী হিসেবে আপনি চমৎকার, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে আপনার মধ্যে একটা বিভ্রান্তিকর ভাব আছে। তা যাই হোক, চলুন এবার ওঠা যাক। আমি একটা কথা ভাবছিলাম। দিব্যেন্দু যেন একটু ইতস্তত করেই বলল। কি? বিরূপাক্ষ জানতে চাইলেন। কাজের ব্যাপারে আমাকে আগামীকাল কিছুদিনের জন্য বাইরে যেতে হবে। আপনার সঙ্গে আবার কবে দেখা হবে ঠিক নেই। তাই ভাবছিলাম আজ আপনার বাড়ি গিয়ে আপনার অলৌকিক ক্ষমতার কিছু নিদর্শন যদি পেতাম। আপনিই একদিন বলেছিলেন। ভালো কথা মনে করিয়েছেন। আজ তো আবার অমাবস্যাও। চলুন তবে। 1 মিনিট, আমি বাড়িতে একটা ফোন করে আসি, ফিরতে রাত হবে। ও উঠে বিষ্ণু শর্মাকে ফোন করল। দুজনের মধ্যে অল্প কথাবার্তা হলো। ফিরে এসে বিল চুকিয়ে ওরা বেরিয়ে পড়ল। বিরূপাক্ষ থাকেন কালীঘাট পার্কের পেছনে টিপু সুলতানদের বংশধরে কবরখানার গা ঘেঁষে একটা বাড়ির একতলায়। অন্ধকার রাতে কেমন যেন একটা গা ছমছম করা পরিবেশ। বিরূপাক্ষ জানালেন প্রায় নাকি রাস্তায় আলো জ্বলে না। ঠিক 11টায় বিরূপাক্ষ ল্যাচ কি দিয়ে তার সদর দরজা খুললেন। আর ঠিক সেই সময় বিষ্ণু শর্মা একটা অতি প্রাচীন পুঁথি খুলে একটা অদ্ভুত কাজে হাত দিলেন। একটা পাতলা ট্রেসিং পেপার ওই পুঁথির একটা ছবির ওপর রেখে তিনি সেটা এঁকে ফেললেন। তারপর বই দেখে কী সব মন্ত্রই কাগজে টুকলেন। ছবিটা স্কেচ করলেন নীল কালি দিয়ে, ভেতরে দিলেন অন্য রং, আর মন্ত্রগুলো লিখলেন লাল কালিতে, রক্তের মতো লাল। ছবিটা দেখলে দিব্যেন্দু চমকে উঠত। ঘরের আবহাওয়া কেমন যেন গুমোট হয়ে উঠল। কাজ শেষ করে তিনি ওটা নিয়ে কালীমূর্তির কাছে ধ্যানস্থ হয়ে বসলেন। তার শরীর ক্রমশ শক্ত হয়ে উঠল। একটু কফি হবে নাকি? বিরূপাক্ষ বললেন, আমার আবার লোকজন নেই, সব কাজ নিজেকেই করতে হয়। আপনি ব্যস্ত হবেন না। দিব্যেন্দু আশ্বাস দিয়ে বলল। আপনার এখানে কফি খাবো তা আমি আগেই ভেবে নিয়েছিলাম। তাই 1 কৌটো নেসক্যাফে নিয়ে এসেছি, চিনিও এনেছি, শুধু দুধ আনতে পারিনি। দুধ না থাকলে ব্ল্যাক কফিই হবে। আপনি শুধু কেটলিটা কোথায় আছে আমাকে দেখিয়ে দিন, আমি হিটারে জল বসিয়ে দিচ্ছি। আরে আপনি যে আমার বাড়িতেও হোস্ট হয়ে যেতে চান দেখছি, পাগল। ঠিক আছে, জল বসিয়ে দিন। পাশের ঘরে কেটলি, দুধ, চিনি সবই আছে। দিব্যেন্দু এটাই চাইছিল। ও পাশের ঘরে গিয়ে হিটারে জল বসিয়ে দিল। ও ফিরে আসতেই বিরূপাক্ষ বললেন, আজ রাত্রিরে আমার কোনো শত্রু বোধ হয় আমার বিরুদ্ধে কাজ করছে। আমার তেমনই একটা অনুভূতি হচ্ছে। সে যাক, আপনাকে কিছু ব্ল্যাক ম্যাজিক দেখাতে হবে, তাই না? আপনি ওই জানলার সামনে চেয়ার টেনে বসুন। আমি না বলা পর্যন্ত পিছনে ফিরে তাকাবেন না, কেমন? দিব্যেন্দু নির্দেশ মতো জানলার পাশে চেয়ার টেনে বসল। তারপর অন্ধকারে দৃষ্টি মেলে দিল। ওর চোখের সামনে যেন ঢেউয়ের পর্দার প্রবাহ বয়ে যাচ্ছে। তারপরই ওর চোখের সামনে ফুটে উঠল স্বল্প আলোকিত একটি ঘর। অন্ধকারে আস্তে আস্তে দৃষ্টি সয়ে এলো দিব্যেন্দু। তারপরই ওর নজরে পড়ল কয়েকটা মূর্তি যেন নড়াচড়া করছে। প্রত্যেকেই সামনে ঝুঁকে পড়ে 2 হাত বাড়িয়ে যেন কাউকে তাড়া করছে। হঠাৎ করে ঘরের মাঝখান থেকে একটা আগুনের শিখা জ্বলে উঠল। তারপর এদিকে ওদিকে আরও কয়েকটা, যেন অগ্নিশিখার কুণ্ডলী। একটা নির্দিষ্ট মূর্তিকে ঘিরে জ্বলছে অগ্নিশিখা। মূর্তিটা আস্তে আস্তে উঠে যেন দিব্যেন্দুর দিকে তাকালো। বিকট এক মূর্তি, ভাঁটার মতো চোখ, মাথায় 2টো শিং, ক্রমেই বড় হয়ে যেন দিব্যেন্দুর দিকে এগিয়ে আসছে। যখন প্রায় কাছাকাছি এসে পড়েছে, একটা আতঙ্কে দিব্যেন্দু 2 হাত তুলে মুখটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করলো। আর তক্ষুনি সব মিলিয়ে গেল, আর দিব্যেন্দু ফিরে গেল তার আগের অবস্থায়। কেমন বুঝলেন? পরিহাস তরল কণ্ঠে পেছন থেকে বলে উঠলেন বিরূপাক্ষ। আমি আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। দিব্যেন্দু স্বীকার করল। ও টাকার মূর্তি আমার আরাধ্য দেবতার। সম্ভ্রমের কণ্ঠে উত্তর দিলেন বিরূপাক্ষ। আমার মনে হয় কেটলির জল বোধ হয় এতক্ষণে ফুটে গেছে। দিব্যেন্দু উঠে দাঁড়াল। হঠাৎ যেন একটা তরঙ্গ প্রবাহ বয়ে গেল সারা শরীরে। মনে সাহস ফিরে পেল। বিষ্ণু শর্মা তার কাজ করছেন বুঝতে পেরে রোমাঞ্চিত হলো সর্বাঙ্গ। পাশের ঘরে গিয়েও 2 পেয়ালা কফি বানালো। তারপর পকেট থেকে একটা ছোট্ট বড়ি নিয়ে বিরূপাক্ষের জন্য নির্দিষ্ট পেয়ালায় চট করে ফেলে দিল। কয়েকটা বুদবুদ তুলে বড়িটা মিশে গেল কফির মধ্যে।
পেয়ালাটা বিরূপাক্ষের সামনে রেখে নিজের পেয়ালায় চুমুক দিল দিব্যেন্দু। আপনি যা দেখলেন তাতে কিন্তু অনেকেই মূর্ছা যেত। আমি আপনাকে বিশ্বাস করি, তাই ভয় পাইনি। দিব্যেন্দু সহজ গলায় বলল। কফিটা খুব কড়া হয়েছে। বিরূপাক্ষ ভুরু কোঁচকালেন। দুধ কম দিয়েছি। আচ্ছা, আপনি একটা কাগজের নকশার কথা শুনেছেন? আমার এক বন্ধু আসামে ছিল, সেখানে গারো পাহাড়ের কাছে এক শ্রেণীর পুরুত নাকি প্রেত চর্চায় খুব সিদ্ধ। ও বলছিল তারা কাটা কাগজের নকশা রংচং করে শত্রুর কাছে পাঠায়। মন্ত্রপুত সেই নকশার মূর্তি যা নাকি জীবন্ত হয়ে শত্রু নিধন করে। বিরূপাক্ষ চক্রবর্তী বিষম খেলেন। কফির পেয়ালা তিনি টেবিলে নামিয়ে বললেন, তা তা আপনার বন্ধুর নাম কি? তার গলার স্বর ভারী হয়ে এসেছে। রামানুজ রায়, আপনি তাকে চিনবেন না। হ্যাঁ, আমি আমি ওই রীতির কথা কিন্তু শুনেছি। আর কাগজে এমন নকশা আমিও কাটতে জানি। সত্যি? কেমন করে ওটা করতে হয় আমাকে একটু দেখাবেন? বিরূপাক্ষর চোখ দুটো ঘন ঘন নড়ে উঠল। তিনি মাথা দোলালেন। হুম, ঠিক আছে, আপনাকে দেখাচ্ছি, কিন্তু ব্যাপারটা খুব বিপজ্জনক। আপনাকে খুব সাবধানে দেখতে হবে। তিনি বললেন, ওই যে সেক্রেটারিয়েট টেবিলটা আছে, ওটার শেষের ড্রয়ারে কয়েকটা বালির কাগজ আছে। একটা নিয়ে আসুন তো। টেবিলের ওপরে একটা কাঁচি আর দুটো রঙের পেন্সিলও পাবেন, ওগুলোও দরকার হবে। নিয়ে আসুন। দিব্যেন্দু তার কথা মতো সব নিয়ে এলো। যা বলেছিলাম। বিরূপাক্ষ একটু জড়িত গলায় বললেন, এটা বিপজ্জনক। আসলে আপনার সামনে এ কাজ করা আমার হয়তো উচিত না। কেন জানি না, আমার মাথাটাও খুব ঝিমঝিম করছে। কেমন জানি ঘুম পাচ্ছে আমার। তারপরই যেন অসীম প্রচেষ্টায় সোজা হয়ে বসে তিনি কাঁচি দিয়ে কাগজের ধার ঘেঁষে কাটতে লাগলেন। দেখতে দেখতে ওটা একটা মূর্তির আকার নিল। এবার রঙের পেন্সিল নিয়ে ওটাকে তিনি রংচঙে করে রূপ দিতে লাগলেন। শেষ পর্যন্ত নকশাটা যে একটা বীভৎস আকার নিল, তার সাথে কিন্তু দিব্যেন্দু একেবারেই অপরিচিত নয়। এই হলো সেই নকশা, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কাগজের নকশা। মিস্টার সরকার, এটা আপনি পুড়িয়ে ফেলুন। এটা রাখা কিন্তু একদম নিরাপদ নয়। দিব্যেন্দু পেছনে ফিরে অন্য একটা কাগজ পুড়িয়ে ফেলল আর ওটা পকেটে চালান করে দিল। আরেক কাপ কফি দেবো? দিব্যেন্দু জিজ্ঞাসা করল। না না, বিরূপাক্ষ সজোরে মাথা নাড়লেন। ভীষণ ভীষণ কড়া কফি বানিয়েছেন আপনি। আমার কেমন জানি একটা লাগছে। ভীষণ ভীষণ ঘুম পাচ্ছে আমার। তার মাথা সামনের দিকে ঝুঁকে পড়ল। দিব্যেন্দু বিরূপাক্ষকে মৃদু নাড়া দিয়ে বলল, আপনি যে ঘুমিয়ে পড়ছেন মশাই। কি করলে ওই কাগজের টুকরোটা বিপজ্জনক হয়ে উঠবে তা কিন্তু আমার জানতে ইচ্ছে করছে। বিরূপাক্ষ চক্রবর্তী ঘুমে ঢুলুঢুলু চোখ দুটো কষ্ট করে খুলে দিব্যেন্দুর দিকে তাকালেন। তারপর সামান্য বিকৃত কণ্ঠে তিনি বললেন, আপনার ইচ্ছে করছে? হ্যাঁ। দিব্যেন্দু অনুনয়ের কণ্ঠে বলল, আমাকে বলুন। শুধু 7টি কথা উচ্চারণ করতে হবে। বিরূপাক্ষ ধূর্তের মতো বললেন, কিন্তু আমি তা করব না। হঠাৎ হঠাৎ তার দু চোখে দৃষ্টি প্রখর হয়ে উঠল আর তীক্ষ্ণ কণ্ঠে তিনি বলে উঠলেন, ওটা ওটা কি? ওটা কি? ওই কোনায় ওটা কি? মিস্টার সরকার, ওটি কি? একটা অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করল দিব্যেন্দু। ঘরের ভেতরটা যেন গুমোট হয়ে উঠেছে। হঠাৎ হঠাৎ ওর নিজের মধ্যে একটা শক্তিই প্রকাশ পেল। সে বলল, মিস্টার চক্রবর্তী, আপনি আমার ঘনিষ্ঠতম বন্ধু অমিতাভ দত্তকে খুন করেছিলেন। ওটা হলো তার প্রেতাত্মা। তারপরই ও একলাফে বিরূপাক্ষের সামনে এসে দাঁড়ালো। আর তখনই যেন তিনি চেয়ারে টলমল করছিলেন। বাঁ হাত দিয়ে তাকে শক্ত করে চেপে ধরে ডান হাত দিয়ে কাগজের নকশাটা তার কপালে ঠেকিয়ে দিব্যেন্দু বলল, এবার বলুন মিস্টার চক্রবর্তী, সেই কথাগুলো উচ্চারণ করুন। বিরূপাক্ষ চক্রবর্তী উঠে দাঁড়ালেন। তার মুখে একটা বিকৃত ভাব ফুটে উঠেছে। দু চোখ যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে। চোখের মণি ধনুকের মতো দেখাচ্ছে। কষ বেগ গড়িয়ে পড়ছে ফেনা। দু হাত ওপরে তুলে যন্ত্রণা কাতর কণ্ঠে তিনি বললেন, সে আসে স্থলিত চরণে
সে আসে স্থলিত চরণে, চলে যায় নিঃশব্দে। তারপরেই তিনি মাটিতে আছড়ে পড়লেন। দিব্যেন্দু দ্রুত পদে দরজার দিকে এগিয়ে গেল। ঘরের আলো সব স্তিমিত হয়ে এসেছে, ভেতরে যেন আগুনের হলকা। পর মুহূর্তে দেওয়াল ফুঁড়ে একটা ছায়া আকার নিতে শুরু করল। ওটা দেখা মাত্রই দিব্যেন্দুর মেরুদণ্ড বেয়ে নামলো বরফ গলা এক শিহরণ। ছায়ামূর্তিটা যেন ক্রমশ বড় হয়ে ঝুঁকে পড়ছে ভুলুণ্ঠিত বিরূপাক্ষ চক্রবর্তীর দিকে। দরজা খুলে বেরোবার আগে ঘাড় ফিরিয়ে একবার তাকালো দিব্যেন্দু। বিকট সেই ছায়ামূর্তি যেন গ্রাস করে ফেলেছে বিরূপাক্ষ চক্রবর্তীকে, ঠিক যেমনটা করেছিল অমিতাভকে। একটা ঘোর আতঙ্কে দরজা খুলে ছিটকে বেরিয়ে এলো দিব্যেন্দু। অন্ধকার পথ ধরে ছুটল আলোর দিশা লক্ষ্য করে। বিরূপাক্ষ চক্রবর্তী আর কোনোদিনই নিরীহ মানুষের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে না, কিন্তু এই মুহূর্তে দিব্যেন্দু চাইছে অন্ধকার থেকে আলোর রাজ্যে প্রবেশ করতে। পিশাচ সিদ্ধ জ্ঞান আয়ত্ত করে সর্বশক্তিমান হতে চেয়েছিল বিরূপাক্ষ, কিন্তু সেটাই হলো তার কাল। সেই মন্ত্রই বুমেরাং হয়ে ফিরে এসে ধ্বংস করল তাকে। শুনছিলেন বুমেরাং, অমিতাভ ও বিরূপাক্ষের চরিত্রে ঋক চট্টোপাধ্যায়, দিব্যেন্দুর চরিত্রে অয়ন দেবনাথ, বিষ্ণু শর্মার চরিত্রে ডক্টর অরিন্দম ব্যানার্জি এবং সূত্রধর আমি সৃজিতা। পোস্টার ডিজাইন ডক্টর অরিন্দম ব্যানার্জি। পোস্ট প্রোডাকশন ফিল্ম ম্যাজিক প্রেজেন্টেশন, ডাইরেক্টেড বাই ডক্টর অরিন্দম ব্যানার্জি। আশা করি আমাদের আজকের নিবেদন আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই ফিরব আরেকটি নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন।